ডিয়ার স্টুডেন্টস, আজকের চলো আমরা এতদিন ইমিউনোলজি নিয়ে আলোচনা করছিলাম, তো আজকে একটু ইমিউনোলজি থেকে বেরিয়ে এসে একটা অন্য টপিক তোমাদের সিলেবাসে আছে সেটা নিয়ে একটু আলোচনা করে নিই, তাহলে একটু ভ্যারাইটিও হবে আর জিনিসটা ভালো লাগবে। তো আজকে যে টপিকটা আমি আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের বায়োটেকনোলজি বলে একটা সাবজেক্ট আছে তোমাদের 6th সেমিস্টার অনার্স হিউম্যান ফিজিওলজিতে সিলেবাসে, তো তার উপরে কিছু আলোচনা করব। তো বায়োটেকনোলজির মধ্যে চলো দেখে নিই আমাদের কী কী আছে। তো প্রথমে যে জিনিসটা আছে বায়োটেকনোলজির মধ্যে সেটা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, ওকে, বা রিকম্বিনেশন ডিএনএ টেকনোলজি, দুটো একই জিনিস। তো হোয়াট ইজ রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি? বলছে যে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি অর জেনেটিক ইঞ্জিনিয়ারিং ইনভলভস দ্য আইসোলেশন অ্যান্ড ক্লোনিং অফ জিনস, ঠিক আছে, অফ ইন্টারেস্ট, ঠিক আছে। তাহলে জিন অফ ইন্টারেস্ট, জিন কি আমরা জানি, জিন কোথায় থাকে? জিন থাকে ডিএনএর মধ্যে। এই জিনটা এক্সপ্রেস হয়ে কী তৈরি করে না, প্রোটিন তৈরি করে। এবং প্রোটিন কি? প্রোটিনগুলো হচ্ছে আমাদের শরীরে বা প্লান্টের হতে পারে স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল এলিমেন্টস, ঠিক আছে। আমাদের আমাদের প্রোটিনগুলো হচ্ছে স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল কম্পোনেন্ট, ঠিক আছে। একটা বায়োমলিকিউল যেটা কিনা স্ট্রাকচারও তৈরি করে, ঠিক আছে, বডির স্ট্রাকচার হতে পারে, হ্যাঁ, বা কোনো ফাংশনাল কাজও তার হতে পারে, যেমন কোনো এনজাইম হতে পারে, ঠিক আছে। তাহলে এই রকম যে জিনগুলো আছে যেখান থেকে পরবর্তীকালে প্রোটিন তৈরি হয়, সেই সমস্ত জিনগুলোকে আইসোলেট করা মানে তোমরা এখন আইসোলেশনটা খুব ভালোভাবে বুঝেছো। এই করোনা মানে কোভিড ডিজিজটায় আমাদের একটা আইসোলেশনের একটা প্রথা চলছে, মানে যে কোভিড আক্রান্ত তাকে আলাদা করে রাখা হচ্ছে। তো এখানেও যেই জিনটা আমার ইন্টারেস্ট, ওখানে ইন্টারেস্ট কি না, যে কোভিড পেশেন্ট সে হচ্ছে সাবজেক্ট অফ ইন্টারেস্ট। এখানে কি না, যেই জিনটাকে আমি যেই জিনটার প্রোডাক্টটাকে আমি বেশি করে পেতে চাই, সেই জিনটা হচ্ছে আমার জিন অফ ইন্টারেস্ট, ঠিক আছে। তো সেই জিন অফ ইন্টারেস্টটাকে ফার্স্টে কী করতে হবে? আইসোলেট করতে হবে। কিছু টেকনিক আছে, সেই টেকনিকের দ্বারা সেই জিনটাকে আমরা চিনে আইসোলেট করবো, বার করে নেবো, ঠিক আছে। তারপর কী হচ্ছে? প্রোডাকশন অফ দ্য নেসেসারি জিন কনস্ট্রাক্ট ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট এনজাইম। এই যে বার করে নেবো জিনটাকে কী করে বার করবো? জিনটাকে তো কেটে বার করতে হবে। তো সেই কাটার জন্য আমাদের কিছু কিছু এনজাইম আছে, সেই এনজাইমগুলো দিয়ে আমরা সেই জিনটাকে কাটি। সেই এনজাইমগুলোর নাম কি? সেই এনজাইমগুলোর নাম হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম বা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। তো সেই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস যেগুলোকে বলা হয়, আর একটা নাম আছে তাদের, সেই নামটা হচ্ছে মলিকিউলার সিজার্স, হ্যাঁ, মলিকুলার কাঁচি। সেই মলিকুলার কাঁচি দিয়ে বা মলিকুলার সিজার্স দিয়ে আমি জিন অফ ইন্টারেস্টটাকে কেটে নেবো, কেটে সেটাকে আইসোলেট করে রাখবো, অ্যান্ড দেন ট্রান্সফার অ্যান্ড এক্সপ্রেস দিস জিনস ইনটু আ সুইটেবল হোস্ট অর্গানিজম। এবার কী করবো? ওই যে জিনটাকে আমি কেটে বার করে নিলাম, আইসোলেট করে নিলাম, ওই জিনটাকে এবার আমি ট্রান্সফার করব, ঠিক আছে। কোথায় ট্রান্সফার করব না, একটা ভেক্টরে। ভেক্টর হচ্ছে একটা এমন জিনিস যে কিনা ওই জিনটাকে বহন করবে, এবং পরবর্তীকালে এই ভেক্টরটাকে একটা সুইটেবল হোস্ট মানে কোনো একটা অর্গানিজমের মধ্যে আমি ওই ভেক্টরটাকে আমি গ্রো করাবো, ঠিক আছে, এক্সপ্রেস করাবো ভেক্টরটাকে। এবার ভেক্টরটা যখন এক্সপ্রেস হবে, ভেক্টরের মধ্যে কী আছে? জিন অফ ইন্টারেস্টটা আছে, সেই জিনটাও এক্সপ্রেস হবে। তাহলে আমি প্রচুর পরিমাণ ওই জিনটা যে প্রোটিনটাকে তৈরি করছিল, সেই প্রোটিনটা প্রচুর পরিমাণ আমি পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, মানে রিকম্বাইন করছি, কম্বিনেশন করছি আমি, ঠিক আছে। একটা জিন আর একটা জিন হতে পারে, সেটা দুটো জিন হতে পারে, ঠিক আছে, সেই দুটোকে মিশিয়ে আমি এটাকে রিকম্বাইন করছি, হ্যাঁ। এবং এর অনেক অ্যাপ্লিকেশন আছে। কী হয় না, প্রোডাকশন অফ রিকম্বিনেন্ট প্রোটিনস, ওই যে আমি বললাম বিভিন্ন ধরনের প্রোটিন তৈরি করা যায়, আর মেটাবলিক ইঞ্জিনিয়ারিংয়ে এর অ্যাপ্লিকেশন আছে। ক্লিয়ার? তাহলে চলো এর কীভাবে হয়, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিটা কীভাবে হয় সেটা দেখে নিই। আচ্ছা, এইখানে দেখো এই ছবিটায় খুব সুন্দরভাবে দেখানো হয়েছে, যে এই ছবিটায় কী দেখানো হয়েছে না, একটা ডিএনএ অফ ইন্টারেস্ট আছে। আমি আগেই বলেছিলাম ডিএনএ অফ ইন্টারেস্টটা, এই ডিএনএ অফ ইন্টারেস্টটাকে আমি কী করবো না, এইখান থেকে আমি জিন অফ ইন্টারেস্টটাকে বার করে নেবো। দেখো ডান দিকে দেখানো আছে যে জিন অফ ইন্টারেস্টটাকে আমি বার করে নিয়েছি। কীভাবে বার করেছি না, ট্রিটেড উইথ রেস্ট্রিকশন এনজাইম, যেটা আমি বললাম ওগুলো হচ্ছে মলিকুলার কাঁচি দিয়ে কেটে আমি জিন অফ ইন্টারেস্টটাকে বার করে নিয়েছি। আর কি করেছি না, এদিকে বাঁ দিকে দেখো কী আছে না, একটা ভেক্টর আছে। এই ভেক্টরটা কি না, বলছে প্লাজমিড ফ্রম এ ব্যাকটেরিয়াম। আমরা দেখবো যখন বিভিন্ন ধরনের ভেক্টরের ব্যাপারে আলোচনা করবো পরবর্তী স্লাইডগুলোতে, তখন দেখবো যে প্লাজমিড হচ্ছে একটা ভেক্টর, একটা বহনকারী, ঠিক আছে, যে কিনা এই জিনটাকে বহন করবে। তাহলে ওই ভেক্টরটাকেও কী করবো না, আমরা সেম ওই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে কাটবো। তাহলে জিন অফ ইন্টারেস্টটাকে যেই এনজাইমটা দিয়ে কাটবো, রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটবো, আমি ভেক্টরটাকেও ঠিক সেম আমি রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটবো। কেটে কী করবো না, পরবর্তীকালে আমি এই দুটোকে জুড়ে দেবো,
ঠিক আছে। তাহলে এবার ভেক্টর দেখো, এই যে গোল এটা সিল হয়ে গেল। এবারে যে এটা ছিল ভেক্টরটা ছিল, সেই ভেক্টরটার মধ্যে জিন অফ ইন্টারেস্টটা আমি ঢুকিয়ে দিলাম, ঢুকিয়ে দিয়ে আমি সিল করে দিলাম। ঠিক আছে, কিছু এনজাইম আছে, লাইগেজ এনজাইম আছে, সেই লাইগেজ এনজাইম দিয়ে এগুলোকে জুড়ে দেওয়া যায়। ঠিক আছে, এবার পরবর্তীকালে আমি কী করবো না, একটা সুইটেবল হোস্টের মধ্যে, কোনো একটা অর্গানিজমের মধ্যে এটাকে এক্সপ্রেস করবো। ক্লিয়ার? আচ্ছা, চলো আবার দেখে নিই যে এখানে আর একটা দেখো ছবি দেখাচ্ছে। এই ছবিটায় কী দেখাচ্ছে না, বলছে দুটো সোর্স থেকে ডিএনএ আইসোলেট করা হয়েছে। ঠিক আছে, ডিএনএ আইসোলেটেড ফ্রম টু সোর্সেস অ্যান্ড কাট বাই দ্য সেম এনজাইম, যেটা আমি আগের ছবিটায় তোমাদের বললাম যে এখানে জিন অফ ইন্টারেস্টটাকে কেটে বার করে নেওয়া হয়েছে, আর ভেক্টরটাকেও, যেটা কিনা একটা প্লাজমিড, সেটাকেও সেম এনজাইম দিয়ে, রেস্ট্রিকশন এনজাইম দিয়ে আমি কেটেছি। কেটে এবার কী করলাম না, এবার এই দুটোকে আমি জুড়ে দিলাম, দিয়ে কী তৈরি করলাম না, একটা রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করলাম। ক্লিয়ার? তাহলে আমাদের একটা রিকম্বিনেন্ট ডিএনএ হয়ে গেল। এবার এই রিকম্বিনেন্ট ডিএনএটা থেকে আমরা কী কী পাচ্ছি দেখো। দেখো, ট্রান্সজেনিক অর্গানিজম পাচ্ছি, হ্যাঁ, মানে নতুন ধরনের প্লান্ট ভ্যারাইটিস আমরা পেতে পারি, যেমন হাইব্রিড, তোমরা জানো, হ্যাঁ, হাইব্রিড প্লান্টস পাওয়া যায়, হ্যাঁ, তো সেই সমস্ত অর্গানিজম আমরা পাচ্ছি। হ্যাঁ, তারপর জিন ফর পেস্ট রেজিস্ট্যান্স। পেস্ট রেজিস্ট্যান্স মানে কি, এই যে ফসলের মধ্যে কিছু পোকা ধরে যায়, প্রচুর ফসল এরভাবে নষ্ট হয়ে যায় পোকা ধরে গিয়ে, তাই কিছু কিছু জিন এর মধ্যে ঢোকানো হয়, যাতে কিনা ওই গাছগুলোর মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, যাতে কিনা ওই পেস্টগুলো ওই গাছের মধ্যে এসে বসতে পারে না। ঠিক আছে, যদি ওই জিনগুলো থাকে, ওই জিনগুলো থেকে এমন কিছু কিছু মলিকিউল এক্সপ্রেস হয় ওই প্লান্টের মধ্যে, যাতে কিনা ওই পেস্টগুলো এসে বসতে পারে না। ঠিক আছে, তাহলে কী হয়, তাহলে ক্রপগুলো বা যে ফসলগুলো, সেই ফসলগুলো বেঁচে যায়, সেগুলো পোকা খেয়ে নেয় না। ঠিক আছে, তাহলে এটা একটা অ্যাপ্লিকেশান হয়ে গেল। তারপর দেখো, জিন ফর টক্সিক ক্লিন আপ ব্যাকটেরিয়া। হ্যাঁ, না কী হয় না, অনেক সময় এই যে সমুদ্রে জাহাজ গেল, তেলের জাহাজ যায়, সেই তেলের জাহাজ থেকে তোমার অয়েল স্পিল হয়, তেল সমুদ্রে জলে ছড়িয়ে যায় অ্যাক্সিডেন্ট হলে। তখন কি হয় না, ওখানে কিছু কিছু ব্যাকটেরিয়া আছে, সেই ব্যাকটেরিয়াগুলো এরকম জেনেটিক ইঞ্জিনিয়ারিং করে কিছু কিছু ব্যাকটেরিয়া বানানো হয়েছে, সেগুলো কি হয় না, ওই তেলগুলোকে ক্লিন করে নেয়, পরিষ্কার করে নেয়, করে অন্য কোনো প্রোডাক্টে কনভার্ট করে দেয়। তো এইগুলোকে বলা হয় যে টক্সিক ক্লিন আপ বাই জেনেটিক্যালি মডিফাইড ব্যাকটেরিয়া। ঠিক আছে, তারপর দেখো, হিউম্যানের মধ্যে অ্যাপ্লিকেশন কী আছে না, প্রোটিন ফর ডিজলভিং ক্লটস। ক্লটস মানে কি, এই যে ধরো আমাদের হার্ট আছে, হার্টের মধ্যে ছোটো ছোটো ব্লাড ভেসেল আছে, করোনারি ব্লাড ভেসেল আমরা বলি। এই করোনারি ব্লাড ভেসেলগুলোর মধ্যে মাঝে মধ্যে কী হয়, রক্ত জমাট বেঁধে যায়। এবার রক্ত জমাট বেঁধে গেলে তখন কী হয় না, একটা হার্ট অ্যাটাকের বা স্ট্রোকের একটা সম্ভাবনা দেখা যায়, হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা দেখা যায়। তো তার জন্য কী হয় না, আমরা কিছু কিছু জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার প্রোটিন বানিয়েছি রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে, হ্যাঁ, ইউজ করে কিছু কিছু প্রোটিন বানিয়েছি। সেগুলো কী করে না, এই ক্লটগুলোকে ডিজলভ করে দেয়। ঠিক আছে, ক্লটগুলোকে ডিজলভ করে দিলে তাহলে ব্লাড ভেসেলগুলো খুলে যাবে আর ব্লাড সার্কুলেশন হবে। ঠিক আছে, ইভিন দেখো, এই যে জিন্স তোমরা পড়ো, সেই জিন্সের যে স্টোন ওয়াশিং, তোমরা খুব ভালোভাবে জানো স্টোন ওয়াশিং কি, হ্যাঁ, সাদা সাদা টাইপের হয়ে যায়। ঠিক আছে, সেই স্টোন ওয়াশিংয়ের জন্য কিছু কিছু প্রোটিন ইউজ করা হয়, এবং সেই প্রোটিনগুলো কিন্তু জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড প্রোটিন বা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির দ্বারা এই প্রোটিনগুলোকে তৈরি করতে হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি বলতে আমরা কী বুঝতে পারছি, এবং তার অ্যাপ্লিকেশনগুলো আমরা দেখে নিলাম, কয়েকটা অ্যাপ্লিকেশন আমি দেখে নিলাম, এছাড়া বহু অ্যাপ্লিকেশন আছে। তাহলে চলো নেক্সট আরেকটা জিনিস আমরা বুঝে নিই, সেটা হচ্ছে ক্লোনিং। আচ্ছা, ক্লোনিং বুঝতে গেলে আগে তোমাদের একটা গল্প জানতে হবে, সেটা হচ্ছে ডলির যে গল্পটা। হ্যাঁ, ডলি কি না, ডলি হচ্ছে একটা ভেড়া, শিপ। হ্যাঁ, সেই শিপটা কোথায় ক্লোন করে, সেটা হচ্ছে ফার্স্ট ক্লোনড কোনো ম্যামাল। ঠিক আছে, ওয়ার্ল্ডে, পৃথিবীতে প্রথম যে ক্লোন করা হয়েছিল কোনো ম্যামালকে, সেটা হচ্ছে ডলি দ্য শিপ। ঠিক আছে, এটা কোথায় করা হয়েছিল না, এটা ইউনিভার্সিটি অফ এডিনবার্গ বলে একটা ইউনিভার্সিটি আছে স্কটল্যান্ডে, সেই ল্যাবে এই ডলিকে ক্লোন করা হয়েছিল। তো চলো, ডলিকে কীভাবে ক্লোন করা হয়েছিল না, ডলিরকে ক্লোন করার জন্য একটি শিপ থেকে, হ্যাঁ, যেমন দেখো এদিকে আছে এগ ডোনারকে না, স্কটিশ ব্ল্যাক ফেস ভ্যারাইটি অফ শিপ থেকে তার কী হয়েছে, তার এগটা নেওয়া হয়েছে, ওভামটা তার নেওয়া হয়েছে। ঠিক আছে, আর আরেকজনের থেকে ফিন ডরসেট ভ্যারাইটি অফ শিপ থেকে কী নেওয়া হয়েছিল, তার নিউক্লিয়ার ডোনার করা হয়েছিল। ঠিক আছে, তাহলে এই বাঁ দিকের যে শিপটা আছে তার থেকে কী নেওয়া হয়েছিল না, এক্সেলটা নেওয়া হয়েছিল, আর ডান দিকের যে শিপটা আছে তার থেকে তার মেমারি গ্ল্যান্ডের থেকে একটা সেল নেওয়া হয়েছিল, মেমারি সেল নেওয়া হয়েছিল। ঠিক আছে, এবার যে এগ ডোনার, তার এক্সেল থেকে নিউক্লিয়াসটাকে সরিয়ে দেওয়া হয়েছিল। দেখো, এন নিউক্লিয়েশন করা আছে, রিমুভ দ্য নিউক্লিয়াস ফ্রম দ্য এগ। হ্যাঁ, নিউক্লিয়াসটা সরিয়ে দেওয়া হয়েছিল। ঠিক আছে, আর এই নিউক্লিয়াস সরিয়ে দেওয়া যে সেলটা, যে এগ সেলটা ছিল, তার সাথে কী করা হয়েছিল না, ওই যে মেমারি গ্ল্যান্ডের যে সেলটা ছিল, সেই সেল থেকে একটা সিঙ্গেল সেলকে উঠিয়ে এনে এই দুটো সেলকে ফিউজ করা হয়েছিল ইউজিং ইলেকট্রিক শক।
ঠিক আছে, এই দুটো সেলকে কম্বাইন করা হয়েছিল। তাহলে আমরা কী পেয়ে গেলাম, একটা নতুন ধরনের সেল পেয়ে গেলাম। সেই নতুন ধরনের সেলের মধ্যে কী আছে না, সাইটোপ্লাজমিক যেসব কন্টেন্টসগুলো, সেই কন্টেন্টসগুলো আছে তোমার স্কটিশ ব্ল্যাকফিশ শিপটা থেকে, আর নিউক্লিয়ার কন্টেন্টগুলো কার আছে না, ফিন ডরসেট যে শিপটা আছে তার থেকে আমরা নিউক্লিয়াসটা নিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে একটা নতুন রিকম্বাইন্ড সেল তৈরি হলো। তাহলে আমরা জিনিস একটা ক্লোন করলাম, একটা নতুন জিনিস তৈরি করলাম। ঠিক আছে, এবার কি করলো না, এই যে সেলটা, আর্টিফিশিয়াল সেলটাকে আমরা তৈরি করলাম, এই সেলটাকে এবার একটা সারোগেট মাদারের মধ্যে, সারোগেট মাদার হচ্ছে যে এইটাকে বহন করবে। ঠিক আছে, এই যে সেলটা তৈরি হলে সেলটাকে বহন করবে, বহন করে এটাকে ইমপ্লান্ট করবে, ইমপ্লান্ট করে আলটিমেটলি বেবিটা বর্ন হবে, মানে বেবিটা জন্মাবে তার মধ্যে, তাকে আমরা বলি সারোগেট মাদার। তো একটা সারোগেট ইভির মধ্যে এই সেলটাকে তারা ডেভেলপ করালো। ঠিক আছে, ডেভেলপ করিয়ে প্রথম যে আমাদের ক্লোন করা যে ম্যামাল আমরা পেলাম সেটা হচ্ছে, তার নাম দিল ডলি। ঠিক আছে, দ্য ব্লাস্টোসিস ডেভেলপ ইন্টু আ ফিটাস অ্যান্ড ইন অ্যাবাউট 5 months আ বেবি আ ল্যাম্ব ইজ বর্ন। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে প্রথম ক্লোনিংয়ের, মানে ম্যামাল ক্লোনিংয়ের গল্প। ঠিক আছে, আচ্ছা চলো এবার দেখে নিই ক্লোনিং বলতে আমরা কী বুঝি। তো ক্লোনিং যে শব্দটা, সেই শব্দটা কোত্থেকে এসছে না, একটা গ্রিক ওয়ার্ড থেকে এসছে ক্লন। ক্লন মানে কি টুইক, টুইক মানে কি একটা গাছের ডাল, ছোট্ট যে লাঠি মতো আর কি, গাছের ছোট্ট ডাল আর কি। তো ক্লোন বলতে আমরা কী বলছি না, ক্লোন ইজ দ্য প্রোডাকশন অফ এক্স্যাক্ট কপিস, ক্লোনস অফ এ পার্টিকুলার জিন অর ডিএনএ সিকোয়েন্স ইউজিং জেনেটিক ইঞ্জিনিয়ারিং টেকনিক্স। আমরা একটা পার্টিকুলার জিনের এক্স্যাক্ট কপি তৈরি করছি থ্রু কিছু টেকনিক। এই জিনিসটাকে বলা হয় যে ক্লোনিং। ঠিক আছে, আর দ্য ডিএনএ কন্টেনিং দ্য টার্গেট জিন, আমাদের টার্গেট জিন একটা থাকবে, সেটা কি করব না, স্প্লিট ইন্টু ফ্রেগমেন্ট ইউজিং রেস্ট্রিকশন এনজাইম। রেস্ট্রিকশন এনজাইম দিয়ে আমরা সেই জিনটাকে বার করে নেবো। দিস ফ্রেগমেন্টস আর দেন ইনসার্টেড ইন্টু ক্লোনিং ভেক্টর। আগেই দেখিয়েছি এই সেগমেন্টগুলোকে, এই ফ্রেগমেন্টগুলোকে কী করবো না, ক্লোনিং ভেক্টর বা বাহকের মধ্যে সেগুলোকে ঢুকিয়ে দেবো, উইচ ট্রান্সফার দ্য রিকম্বিনেন্ট ডিএনএ টু সুইটেবল হোস্ট সেল। ঠিক আছে, এর দ্বারা, এই বাহকের দ্বারা এই যে রিকম্বিনেন্ট ডিএনএটা আমরা তৈরি করলাম, এই রিকম্বিনেন্ট ডিএনএটা এবার সুইটেবল একটা হোস্ট সেলের মধ্যে সে চলে যাবে। আর ইনসাইড দ্য হোস্ট সেল কী হবে না, দ্য রিকম্বিনেন্ট ডিএনএ, যেটা ওই কম্বাইন করে আমি ডিএনএটা তৈরি করলাম, দুটো ডিএনএকে জুড়ে দিয়ে আমি যে ডিএনএটাকে তৈরি করলাম, সেটা আন্ডারগোজ রেপ্লিকেশন, তার রেপ্লিকেশন হবে। তো রেপ্লিকেশন হলে কী হবে না, এক্স্যাক্ট কপি তৈরি হবে। তাহলে এখানে বুঝতে পারছো কীভাবে ওই জিনটার আমি এক্স্যাক্ট কপি পেতে শুরু করছি। এ ব্যাকটেরিয়াল হোস্ট উইল গিভ রাইজ টু আ কলোনি অফ সেল কন্টেনিং দ্য ক্লোন টার্গেট জিন। এবার যদি একটা ব্যাকটেরিয়াল হোস্টের মধ্যে ঢোকানো হয়, তাহলে এই ব্যাকটেরিয়াল সেলটা কী করবে, ব্যাকটেরিয়াল হোস্টটা কী করবে না, সে রেপ্লিকেট করবে, রেপ্লিকেট করে সে সেল ডিভিশন করবে, সেল ডিভিশন করে প্রচুর অসংখ্য ব্যাকটেরিয়া তৈরি করবে। ঠিক আছে, তার মধ্যে আমার জিন অফ ইন্টারেস্টটা প্রচুর কপি, অসংখ্য কপি আমি জিন অফ ইন্টারেস্টটা আমি পেয়ে যাবো, টার্গেট জিনটা আমি পেয়ে যাবো। তো এইভাবে কীভাবে একটা জিন থেকে, একটা জিন অফ ইন্টারেস্ট থেকে আমি এক্স্যাক্ট কপি, প্রচুর পরিমাণে এক্স্যাক্ট কপি অফ জিন আমি তৈরি করতে পারলাম, সেই টেকনোলজিটাকে বলা হয় জিন ক্লোনিং টেকনোলজি। ক্লিয়ার? আচ্ছা চলো এবার নেক্সট দেখে নিই। এইগুলো হচ্ছে স্টেপস, কী কী করা হচ্ছে ক্লোনিং প্রসেসে। দ্য জিন অফ ইন্টারেস্ট ইজ কাট আউট উইথ আরই। আরই হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম বা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। ঠিক আছে, তো জিন অফ ইন্টারেস্টটাকে আমি কাঁচি দিয়ে কেটে নিলাম। তারপর হোস্ট প্লাজমিড, মানে যার মধ্যে আমি ঢোকাবো, যেটা কিনা আমার ভেক্টর, সেই হোস্ট প্লাজমিডটা, প্লাজমিড হচ্ছে একটা ভেক্টর, বিভিন্ন ধরনের ভেক্টর তোমরা দেখবে, তার মধ্যে প্লাজমিড ইজ ওয়ান টাইপ অফ ভেক্টর। তো এই প্লাজমিড ভেক্টরের মধ্যে আমি ওই জিন অফ ইন্টারেস্ট প্লাজমিড ভেক্টরটাকেও আমি সেম রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটবো। হলো, প্রথমে জিন অফ ইন্টারেস্টটাকে কাটলাম, তারপর প্লাজমিড ভেক্টরটাকেও কাটলাম, কেটে একটা পোর্শন খালি করলাম। ঠিক আছে, এবার কি করব, এই জিন অফ ইন্টারেস্ট ইজ ইনসার্টেড ইনটু ওই খালি জায়গা অফ দ্য প্লাজমিড, যেটাকে আমি মলিকুলার কাঁচি দিয়ে বা রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কেটে যেই প্লাজমিডের যে জায়গাটাকে আমি খালি করে দিচ্ছি, সেই জায়গায় ওই জিন অফ ইন্টারেস্টটাকে এনে বসিয়ে দিলাম আর লাইগেট করে দিলাম, মানে জুড়ে দিলাম লাইগেজ এনজাইম দিয়ে। ঠিক আছে, এবার কি হলো, একটা নিউ প্লাজমিড তৈরি হয়ে গেল, যার মধ্যে আগের প্লাজমিডের কিছু জিন ছিল আর নতুন একটা জিন এসে ঢুকে গেল। তাহলে এই নিউ প্লাজমিড ইজ দেন ইনসার্টেড ইন্টু আ ব্যাকটেরিয়াম টু ট্রান্সফরমেশনের দ্বারা এই ব্যাকটেরিয়াটা এবার কী করবে না, ওই যে জিনটা ছিল, যে প্লাজমিড ভেক্টরের যে জিন ছিল, সেটাকে নিজের মধ্যে নিয়ে নেবে, নিয়ে এবারে ও রেপ্লিকেট করবে, এবার জিন অফ ইন্টারেস্টটাও বাড়বে এবং সেলগুলোও ডিভাইড করে প্রচুর কপি অফ দ্যাট জিন প্রডিউস করবে। ক্লিয়ার? চলো এখানে দেখি, এখানে দেখো, এখানে একটা হিউম্যান সেল, সেই হিউম্যান সেল থেকে আমরা কী বার করেছি, আমাদের গ্রোথ হরমোনের যে জিনটা, সেই গ্রোথ হরমোনের জিনটা আমরা কেটে বার করেছি। ঠিক আছে, কীভাবে কেটে বার করেছি না, সেটাকে কাঁচি দিয়ে কেটে বার করেছি। কী কাঁচি না, ওই মলিকুলার সিজার্স, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, সেটা দিয়ে আমি গ্রোথ হরমোনের জিনটা ডিএনএ থেকে
বার করে নিচ্ছি। কোনো একটা ক্রোমোজোম, তার মধ্যে গ্রোথ হরমোনের জিনটা আছে, সেই ক্রোমোজোমের যে ডিএনএ আছে সেই ডিএনএ থেকে আমি কেটে কুটে গ্রোথ হরমোনের জিনটাকে বার করে নিচ্ছি। এবার আমার কী উদ্দেশ্য, না প্রচুর পরিমাণ আমাকে গ্রোথ হরমোন তৈরি করতে হবে, ঠিক আছে। তো প্রচুর পরিমাণ গ্রোথ হরমোন যদি আমাকে তৈরি করতে হয়, তো আমাদের শরীরের ভেতর তো গ্রোথ হরমোন ক্ষরণ হয়, কিন্তু অনেক সময় গ্রোথ হরমোন ইঞ্জেকশন দিতে হয়। যাদের গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি আছে তাদের কী হয় না, গ্রোথ হরমোনের ইঞ্জেকশন দিতে হয়। যেমন ইনসুলিনেরও তাই, যাদের ইনসুলিনের ডেফিসিয়েন্সি আছে ইনসুলিন ইঞ্জেকশন দিতে হয়, ঠিক আছে। তো এই ইনসুলিনটা কোত্থেকে পাওয়া যাবে? তো এই ইনসুলিনটা আমরা রিকম্বিনেন্ট টেকনোলজি বা এই গ্রোথ হরমোনটা আমরা জিন ক্লোনিং করে রিকম্বিনেন্ট টেকনোলজির দ্বারা আমরা এটাকে আর্টিফিশিয়ালি আমরা এটাকে তৈরি করব। তো তার জন্য কী লাগবে না, আমার একটা জিন অফ ইন্টারেস্ট লাগবে, গ্রোথ হরমোন বা ইনসুলিনের একটা জিন লাগবে। সেই জিনটাকে আমি বার করে নিলাম, বার করে নিয়ে এবার কী দরকার, আমার একটা ভেক্টর দরকার, ঠিক আছে। এখানে দেখো ভেক্টরটা হচ্ছে একটা ব্যাকটেরিয়াল প্লাজমিড, ঠিক আছে। তার মধ্যে আমি এই জিনটাকে ঢুকিয়ে দিলাম, ঢুকিয়ে দিয়ে এই দুটোকে জুড়ে দিলাম। খুব ভালো কথা, জুড়ে দিয়ে এবার কী করবো না, এই প্লাজমিড যেটা ছিল, এই ভেক্টর যেটা ছিল, ওটা কী হবে না, ওটা কোথায় এক্সপ্রেস হবে, একটা পার্টিকুলার হোস্টের ভেতরে, হোস্ট সেলের ভেতরে এক্সপ্রেস হবে। হোস্ট সেলটা কি, যেহেতু এটা ব্যাকটেরিয়াল প্লাজমিড, ওই জন্য এটা একটা ব্যাকটেরিয়াল সেলের মধ্যে আবার ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে দিয়ে কী হলো না, ব্যাকটেরিয়াল সেলটা এবার ওই যে ডিএনএটা, ওই যে মানে যে প্লাজমিডের যে ডিএনএটা ওটাকে রেপ্লিকেট করাবে। ওটা যখন রেপ্লিকেট করলো তখন প্রচুর পরিমাণ ওই গ্রোথ হরমোনের জিনটা বা ইনসুলিনের জিনটা যেটা ওর মধ্যে ছিল তার প্রচুর কপি তৈরি হলো। এবার সেটাকে যখন এক্সপ্রেস করলো, হ্যাঁ, সেটাকে এক্সপ্রেস করে আমরা প্রচুর পরিমাণ গ্রোথ হরমোন বা প্রচুর পরিমাণ ইনসুলিন আমরা পেতে পারি, এবং সেটাকে আর্টিফিশিয়ালি প্যাকেজ করে বাজারে বিক্রি করা হয়, ঠিক আছে। তাহলে এইভাবে দেখো কীভাবে ক্লোনিংয়ের মাধ্যমে আমরা একটা আর্টিফিশিয়াল প্রোটিন পেয়ে গেলাম। আচ্ছা, এবার চলে এসো নেক্সট যে টপিকটা আছে সেটা হচ্ছে ক্লোনিং ভেক্টর। আগেই বলেছি, তোমরা দেখেছো ক্লোনিং ভেক্টর কি। ক্লোনিং ভেক্টর কি না, ক্লোনিং ভেক্টর ইজ এ ডিএনএ মলিকিউল ইন উইচ আ ফরেন ডিএনএ ক্যান বি ইনসার্টেড অর ইন্টিগ্রেটেড, ঠিক আছে। ক্লোনিং ভেক্টর কি না, একটা ডিএনএ মলিকিউল, যেমন ওই সার্কুলার ডিএনএ মলিকিউলটা দেখলে প্লাজমিডের, তার মধ্যে কী করা হচ্ছে না, একটা ফরেন ডিএনএ, একটা বাইরের ডিএনএ তার মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, অ্যান্ড উইচ ইজ ফার্দার কেপেবল অফ রেপ্লিকেটিং উইদিন এ হোস্ট সেল। এবং এই যে বাইরের ডিএনএটাকে এর মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো, এবং তারপর যখন ওই ফরেন মানে তারপর যখন ওই সার্কুলার প্লাজমিড ডিএনএটাকে এবার একটা হোস্ট সেলের মধ্যে ঢোকানো হলো, তখন কী হলো না, ও নিজে নিজে রেপ্লিকেট করতে থাকলো, ওই হোস্ট সেলের মধ্যে নিজে নিজে ও রেপ্লিকেট করতে থাকলো, অ্যান্ড প্রডিউস মাল্টিপল ক্লোনস অফ রিকম্বিনেন্ট ডিএনএ, ঠিক আছে। এবং রেপ্লিকেট যখন করলো, রেপ্লিকেট মানে একটা থেকে দুটো, দুটো থেকে চারটে, এরমভাবে তো ওটা কপিটা তৈরি হতে হলো, তাহলে কী হচ্ছে না, মাল্টিপল ক্লোনস অফ আমরা রিকম্বিনেন্ট ডিএনএ আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এক্সাম্পল কী কী ভেক্টরের, প্লাজমিড ভেক্টর হয়, ফাজ ভেক্টর হয়, আর ভাইরাল ভেক্টর হয়, ঠিক আছে। চলো দেখে নিই। এখানে বিভিন্ন ধরনের ভেক্টরের কথা বলা হয়েছে। প্লাজমিড ভেক্টরগুলো কোথায়, তাদের হোস্ট কী মানে কার মধ্যে তারা এক্সপ্রেস হয় না, ব্যাকটেরিয়ার মধ্যে এক্সপ্রেস হয়, হ্যাঁ। যে ফাজ ভেক্টরগুলো আছে, ব্যাকটেরিওফাজ ভেক্টরগুলো, সেগুলো ব্যাকটেরিয়ার মধ্যে এক্সপ্রেস হয়, মানে হোস্ট সেল আর কি, যেখানে ওরা এক্সপ্রেস হবে ব্যাকটেরিয়ার মধ্যে হবে। কসমিড বলে এক ধরনের ভেক্টর পাওয়া যায়, হ্যাঁ, সেগুলো ব্যাকটেরিয়াল সেলের মধ্যে এক্সপ্রেস হয়। তারপর ইস্ট ক্লোনিং ভেক্টরস আছে, হ্যাঁ, সেগুলো ওয়াইএসি, ইস্ট আর্টিফিশিয়াল ক্রোমোজোম বলে কিছু কিছু ভেক্টর হয়, তাই সেগুলো ইস্টে এক্সপ্রেস হয়। আর টিআই আর আরআই প্লাজমিড হয়, ঠিক আছে, সেগুলো তোমার হায়ার প্লান্টসে সেগুলো এক্সপ্রেস হয়। ওকে, তা চলো এখানে বিভিন্ন ধরনের ভেক্টরগুলোর ব্যাপারে আর একটু ডিটেল একটু জেনে নিই। তো প্লাজমিড ভেক্টর কি, এটা একটা এক্সট্রা ক্রোমোজোমাল সার্কুলার ডিএনএ, ঠিক আছে। ব্যাকটেরিয়ার তো একটা ক্রোমোজোমাল ডিএনএ থাকে, ঠিক আছে, এছাড়াও একটা এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ থাকে। তো সেই এক্সট্রা ক্রোমোজোমাল সার্কুলার ডিএনএ মলিকিউল যেটা, সেটাকে আমরা বলে থাকি প্লাজমিড, ঠিক আছে। এবং এটা নিজে নিজে আবার রেপ্লিকেট করতে পারে ইনসাইড আ ব্যাকটেরিয়াল সেল, ঠিক আছে। কারণ অটোনোমাসলি রেপ্লিকেট মানে নিজে নিজে রেপ্লিকেট করতে পারে, ঠিক আছে। এর ক্লোনিং লিমিট আছে, মানে বেশি বাইরের জিন বেশি ঢোকাতে পারবে না নিজের মধ্যে। কতটা পারবে তা বলছে 100 থেকে 10,000 বেস পেয়ারওয়ালা জিন ও ঢোকাতে পারবে, তার বেশিও পারে না। তার মানে 0.1 থেকে 10 কিলো বেস অবধি ও নিতে পারবে, ক্লিয়ার। এবার ফাজ, নেক্সট হচ্ছে ব্যাকটেরিওফাজ বা ফাজ। এগুলো কি না, ডেরাইভেটিভস অফ ব্যাকটেরিওফাজ লামদা। ব্যাকটেরিওফাজ লামদা জানি একটা আমাদের ভাইরাস, যেটা কিনা প্লান্টকে, যেটা কিনা ব্যাকটেরিয়াকে ইনফেক্ট করে, ঠিক আছে। তো সেই রকম একটা ফাজ ভাইরাস, হ্যাঁ, হচ্ছে ভেক্টর। এদের কি আছে না, এদের লিনিয়ার ডিএনএ মলিকিউল আছে, হুজ রিজন ক্যান বি রিপ্লেসড উইথ ফরেন ডিএনএ। এদের ডিএনএ মলিকিউলটা লিনিয়ার হয়, আগেরটা দেখেছিলাম সার্কুলার, কিন্তু ফাজ ভাইরাসের ডিএনএটা লিনিয়ার হয়। এদের কি হবে না, এদের একটা পোর্শন অফ দ্য ডিএনএ ক্যান বি রিপ্লেস বাই আ ফরেন মানে জিন অফ ইন্টারেস্ট যেটা আছে সেটা দিয়ে আমরা রিপ্লেস করে দিতে পারি উইদাউট ডিসরাপ্টিং ইস লাইফ সাইকেল। এতে ওই যে ফাজের যে লাইফ সাইকেলটা আছে সেটা কিন্তু নষ্ট হয় না, ঠিক আছে। ও ওইটাকে নিয়েও নিজের লাইফ সাইকেল চালাতে যেতে পারে। এবং এদের ক্লোনিং লিমিট কি, এরাও খুব একটা বেশি ট্রান্সফার করতে পারে না। 8 থেকে 20 কিলো বেস হলে ফরেন ডিএনএ এরা নিজেদের মধ্যে নিতে পারে।
নেক্সট হচ্ছে কসমিড। কসমিড কি না, কসমিডও একটা এক্সট্রা ক্রোমোজোমাল সার্কুলার ডিএনএ মলিকিউল, যেমন প্লাজমিডের মতো, দ্যাট কম্বাইন্স ফিচার অফ প্লাজমিড অ্যান্ড ফেজ, যাদের মধ্যে এই প্লাজমিড আর ফাজ, হ্যাঁ, দুজনেরই কিন্তু ফিচার্স আছে, ঠিক আছে। এদের ক্লোনিং লিমিট একটু বেশি, এরা 35 থেকে 50 কিলো বেস পেয়ার অবধি এরা ফরেন ডিএনএ নিতে পারে। নেক্সট হচ্ছে দেখো ব্যাকটেরিয়াল আর্টিফিশিয়াল ক্রোমোজোম, বিএসি, হ্যাঁ, এরা হচ্ছে বেসড অন ব্যাকটেরিয়াল মিনি এফ প্লাজমিড, এরাও এক ধরনের সার্কুলার ক্রোমোজোম, কিন্তু এদের মধ্যে একটা সেগমেন্ট থাকে যেটাকে বলা হয় মিনি এফ প্লাজমিড, ঠিক আছে। এবং এদের ক্লোনিং লিমিট একটু বেশি, 75 থেকে 300 কেবি অবধি এরা নিতে পারে। আর আরেক রকমের ভেক্টর দেখে নাও, ইস্ট আর্টিফিশিয়াল ক্রোমোজোম, ওয়াইএসি বলি। এটা হচ্ছে একটা আর্টিফিশিয়াল ক্রোমোজোম যাদের মধ্যে টেলোমিয়ার আছে, টেলোমিয়ার পোর্শন আছে, অরিজিন অফ রেপ্লিকেশন আছে, হ্যাঁ, একটা সেন্ট্রোমিয়ার আছে, ইস্ট সেন্ট্রোমিয়ার আছে, আর একটা সিলেক্টেবল মার্কার আছে ফর আইডেন্টিফিকেশন ইন ইস্ট সেল। মানে এই ইস্ট আর্টিফিশিয়াল ক্রোমোজোমগুলো ইস্ট সেলে এক্সপ্রেস হয় এবং এদের মধ্যে এই ফিচারগুলো আছে। এবং এরা কত লিমিট অবধি ফরেনে নিতে পারে, এরা 100 থেকে 1000 কেবি অবধি এরা নিতে পারে। তাহলে এরা সব থেকে বেশি বড় জিন যদি আমাদের ক্লোন করতে হয়, তখন আমরা এই ইস্ট আর্টিফিশিয়াল ক্রোমোজোম যে ভেক্টরটা আছে এগুলোকে আমরা ইউজ করতে পারি। ক্লিয়ার? এবার চলো এই ছবিটার মধ্যে আমরা দেখে নিই যে বিভিন্ন ধরনের যে দেখানো আছে। বাঁ দিকের ওপরে দেখো একটা প্লাজমিডের ছবি দেওয়া আছে, হ্যাঁ। তারপর তোমাদের কসমিড যে ভেক্টরটা, হ্যাঁ, কসমিড ভেক্টরের মধ্যে দেখো এই যে এটা হচ্ছে কসমিড ভেক্টর। এর মধ্যে এটাও সার্কুলার একটা ডিএনএ, কিন্তু এর মধ্যে একটা সাইট থাকে, কস সাইট বলে একটা সাইট থাকে, এবং এই কস সাইটের জন্য দেখো কস প্লাস প্লাজমিড আছে, এই কস সাইটের জন্য এদেরকে বলা হয় কসমিড। তারপর হচ্ছে ফাজ দেখো, ফাজ তোমরা দেখতে পাচ্ছ, ব্যাকটেরিওফাজ, হ্যাঁ, এদের একটা লিনিয়ার ডিএনএ মলিকিউল থাকে, এবং এই লিনিয়ার ডিএনএ মলিকিউলের মধ্যে কী হয় না, জিন অফ ইন্টারেস্টটাকে ঢুকিয়ে দেওয়া হয়। আচ্ছা, তারপর দেখো এটা হচ্ছে ব্যাকটেরিয়াল আর্টিফিশিয়াল ক্রোমোজোম, এটাও সার্কুলার ডিএনএ, কিন্তু এদের মধ্যে আর একটা ছোটো সেগমেন্ট থাকে যেটাকে বলা হয় এফ প্লাজমিড, ঠিক আছে। আচ্ছা, এরা প্রচুর বড় আর কি ডিএনএ, ফরেন ডিএনএ এরা নিজেদের মধ্যে ইনকর্পোরেট করতে পারে, ঠিক আছে। আর লাস্টেরটা আমি যেটা বললাম যে ইস্ট আর্টিফিশিয়াল ক্রোমোজোম, যেটা কিনা ইস্ট সেলের মধ্যে এক্সপ্রেস করা যায়, ঠিক আছে। এদের দেখো বিভিন্ন ধরনের মার্কার আছে, যেই মার্কার দিয়ে এদেরকে সিলেক্ট করা যায় ইস্ট সেলের মধ্যে যে ওর মধ্যে জিন অফ ইন্টারেস্টটা আছে, হ্যাঁ। তো এই হচ্ছে বিভিন্ন ধরনের ভেক্টর। আচ্ছা, তারপর চলে এসো আমরা দেখে নিই যে একটা ভালো ভেক্টর হতে গেলে কী কী তার গুণ থাকতে হবে। তো বলছে যে ইট শুড বি এবল টু রেপ্লিকেট অটোনোমাসলি, মানে নিজে রেপ্লিকেট যাতে করতে পারে, কোনো হোস্টের মধ্যে ঢুকে হোস্টের মেশিনারিটাকে ইউজ করে, হোস্টের রেপ্লিকেশন মেশিনারিটাকে ইউজ করে সে যেন নিজে রেপ্লিকেট করতে পারে, ঠিক আছে। অ্যান্ড ইট শুড বি আইডিয়ালি লেস দ্যান 10 KB ইন সাইজ, এর সাইজটা 10 KB থেকে কম হতে হবে, হ্যাঁ। ইট শুড বি ইজি টু আইসোলেট অ্যান্ড পিউরিফাই, এই ভেক্টরগুলোকে খুব ইজিলি আমরা আইসোলেট করতে পারি এবং পিউরিফাই করতে পারি, কারণ না করতে পারলে তার আমরা কী করে কাজ করব, তার মধ্যে তো আবার ওর মধ্যে জিন কেটে জিন ঢুকাতে হবে, তো জুড়তে হবে, তো তাদেরকে আগে ভেক্টরগুলো যদি আইসোলেট না করতে পারি তাহলে আর জিন কী করে ঢুকাবো, ঠিক আছে। ইট শুড বি ইজিলি ইন্ট্রোডিউস ইন্টু দ্য হোস্ট সেল, তারপর জিন ফিন জুড়ে দিয়ে ওই ভেক্টরগুলোকে কী করতে হবে না, হোস্ট সেলের মধ্যে, যেই সেলের মধ্যে এক্সপ্রেস হবে সেই সেলের মধ্যে ঢোকাতে হবে, তাহলে ইজিলি সেই প্রপার্টিটা থাকতে হবে যাতে ইজিলি ঢুকে যায়, হ্যাঁ। আর একটা কি না, দে শুড হ্যাভ সুইটেবল মার্কার জিন, মানে এক্সপ্রেস হওয়ার পর যেই সেলগুলোর মধ্যে ওই জিনটা আছে সেই সেলগুলোকে আমাকে চিনতে হবে, তো তার জন্য কিছু মার্কার থাকতে হবে। ধরো সেই সেলগুলো, বাকি সেলগুলো হয়তো সাদা রঙের, যেগুলোর মধ্যে জিন অফ ইন্টারেস্টটা নেই সেগুলো সাদা রঙের, আর যেই সেলগুলোর মধ্যে জিন অফ ইন্টারেস্ট আছে সেটা নীল রঙ দিল, ঠিক আছে। তার মানে এই নীল রঙটা কেন দিল, তার মধ্যে নিশ্চয়ই কোনো একটা মার্কার জিন আছে, সেটা এক্সপ্রেস হয়েছে, ওই জন্য নীল রঙটা দিয়েছে, ঠিক আছে। আর এদের মাল্টিপল ক্লোনিং সাইট থাকে, মানে থাকলে ভালো হয় আর কি, মানে একটা মাল্টিপল ক্লোনিং সাইট মানে হচ্ছে যেখানে গিয়ে জিন অফ ইন্টারেস্টগুলো ঢুকবে, ঠিক আছে। এইরকম অনেকগুলো সাইট হলে ভালো হয়, তাহলে অনেকগুলো জিন আমি একসাথে ক্লোন করতে পারলাম। ইট শুড হ্যাভ দ্য অ্যাবিলিটি টু ইন্টিগ্রেট ইটসেলফ অর ডিএনএ ইনসার্ট ইট ক্যারিজ ইন্টু দ্য জেনোম অফ দ্য হোস্ট সেল। এবার এর যে একটা অ্যাবিলিটি থাকবে যেখানে কিনা ও ওই যে নিজের ডিএনএটা আছে সেই ডিএনএটা যাতে হোস্ট সেলের জিনোমের মধ্যে ইনকর্পোরেট করতে পারে, এই অ্যাবিলিটিটাও তো দরকার লাগে, হ্যাঁ। অ্যান্ড ইট শুড কন্টেন অ্যাটলিস্ট সুইটেবল কন্ট্রোল এলিমেন্টস, এই যে জিনটা আছে, হ্যাঁ, এই জিনটাকে যাতে কন্ট্রোল করা যায় তারও জিনিস যাতে ওই ভেক্টরটার মধ্যে থাকে, যেমন প্রোমোটার, অপারেটার, রাইবোজোম বাইন্ডিং সাইট, এই সমস্ত জিনিস যাতে ওই ভেক্টরের মধ্যে থাকে, ঠিক আছে। তাহলে আমরা দেখে নিলাম যে কী কী জিনিস চাই একটা ভালো ভেক্টরের জন্য। চলো এবার দেখে নিই তোমাদের যে আর একটা টপিক আছে, সেটা হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম বা মলিকুলার সিজার্স, যার কথা আগেও বলেছি। তো রেস্ট্রিকশন এনজাইম কী না, কিছু এনজাইম যারা কিনা কী করে না, জিন অফ ইন্টারেস্ট আর ভেক্টরগুলোকে কাটে, ঠিক আছে। সো রেস্ট্রিকশন এনজাইম এন্ডোনিউক্লিয়াসেস আর স্পেসিফিক এন্ডোনিউক্লিয়াসেস উইচ কাট ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ, ঠিক আছে, বোথ ব্যাকবোনস। আচ্ছা,
তো ভালো কথা, কাট করতে পারে। আর কি করতে পারে, রিকগনাইজ স্পেসিফিক শর্ট সিকোয়েন্সেস অফ ডিএনএ কল রিকগনিশন সিকোয়েন্স। তো এইটা খুব ইম্পর্টেন্ট, কেননা কোন জায়গায় গিয়ে তারা কাট করবে। হ্যাঁ, তারা তো পুরো ডিএনএটাকে কাট করবে না, একটা পার্টিকুলার জায়গায় গিয়ে কাট করবে। সেই জায়গাটাকে বলা হচ্ছে রিকগনিশন সিকোয়েন্স, মানে যাতে চিনতে পারে ওই জায়গাটাকে, ওই জায়গাটা গিয়ে রেস্ট্রিকশন এনজাইমটা আগে চিনে তারপর ওই জায়গাটাকে কাটবে। অ্যান্ড ক্লিভ দ্য ডিএনএ অ্যাট অর নিয়ার দ্য রিকগনিশন সিকোয়েন্স, আইদার ওই জায়গায় কাটবে বা তার আশেপাশে কাটবে। ঠিক আছে, সব জায়গায় কেটে তো লাভ নেই, আমার তো জিন অফ ইন্টারেস্টের জায়গাটাকে কাটতে হবে। তাহলে রিকগনিশন নিশ্চয়ই একটা কোনো সিকোয়েন্স থাকবে, রিকগনিশন সিকোয়েন্স যেটাকে বলছে, যার দ্বারা ওই এনজাইমটা গিয়ে ওখানে বসে তারপর কাটবে। ঠিক আছে, আচ্ছা, এবার কী ধরনের বন্ড কাটা হয় না, কোভ্যালেন্ট ফসফোডাইএস্টার বন্ড বিটুইন নিউক্লিওটাইড, আমরা জানি যে কোথায় থাকে কোভ্যালেন্ট ফসফোডাইএস্টার বন্ড, আর হাইড্রোজেন বন্ড বিটুইন দ্য স্ট্র্যান্ড। ঠিক আছে, এই দুটো বন্ডকেও ভাঙবে। হ্যাঁ, এবার অরিজিনালি এদের কোথায় পাওয়া গেছিলো না, এরা ব্যাকটেরিয়ার মধ্যে পাওয়া গেছিলো, এখন মানে কমার্শিয়ালিও এগুলোকে বানানো হয়। হ্যাঁ, এবার কী হয় না, কিছু বলে ব্লান্ট এন্ড, মানে কাটার সময় আমাদের দু ধরনের এন্ড পাওয়া যায়। যখন দেখো কাটছে তখন দু ধরনের, এই যে দেখো 5' ওভার হ্যাঙ্গিং, মানে 3 নম্বর যে ছবিটা, সেই ছবিটায় দেখো 5' এই দিকে ওপরের স্ট্র্যান্ডে আর 5' তলার স্ট্র্যান্ডে হয়ে আছে, বেরিয়ে আছে। ঠিক আছে, তো এইগুলোকে বলা হয় তোমার এন্ডস। ঠিক আছে, তো ওই এন্ডস দু ধরনের হতে পারে, একটা হচ্ছে ব্লান্ট এন্ড আর একটা হচ্ছে স্টিকি এন্ড। ঠিক আছে, তো স্টিকি এন্ড কি না, স্টিকি এন্ড ব্লান্ট এন্ড হচ্ছে কোনো মানে নির্দিষ্ট আর কি জায়গায় এই 5' এরম বেরিয়ে থাকবে না আর কি, সেগুলোকে বলছে ব্লান্ট এন্ড। হ্যাঁ, আর স্টিকি এন্ড কি না, যেখানে এরকম 5' ওভার হ্যাং থাকবে। দেখো ওপরের স্ট্র্যান্ডটাতে 5' ওভার হ্যাং আছে আর নিচের স্ট্র্যান্ডটাতেও 5' ওভার হ্যাং আছে, তো এই জিনিসটাকে বলা হয় স্টিকি এন্ড। ঠিক আছে, স্টিকি এন্ড মানে খুব সহজে এটাকে জুড়ে দেওয়া যাবে আবার। ঠিক আছে, আর ইম্পর্টেন্ট ফর মলিকুলার বায়োলজি বিকজ রেস্ট্রিকশন এনজাইম ক্রিয়েট আনপেয়ার্ড স্টিকি এন্ড উইচ অ্যানিল উইথ এনি কমপ্লিমেন্টারি সিকোয়েন্স। ঠিক আছে, এই রেস্ট্রিকশন এনজাইমগুলো কী করে না, এরা আনপেয়ার্ড স্টিকি এন্ড তৈরি করবে, যেটা কিনা পরবর্তীকালে আর একটা স্টিকি এন্ডের সাথে জুড়ে যেতে পারে। মানে ওই যে ভেক্টরটা আছে, ওই ভেক্টরের সাথে যুক্ত হবে, তো ওই ভেক্টরটাকেও আমি সেম রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটবো, যাতে কিনা ভেক্টরেরও একটা স্টিকি এন্ড থাকে আর এই জিন অফ ইন্টারেস্টেরও একটা স্টিকি এন্ড থাকে। তাহলে এই দুটো স্টিকি এন্ডকে, স্টিকি মানে কি আঠা, মানে চিপকে যায় আর কি, যেটা এই দুটো জিনকে আমি এবার চিপকে দিতে পারবো। ঠিক আছে, ব্লান্ট এন্ড হলে কিন্তু সেটা হবে না। তো কি এরা জেনারেলি ভালো রেস্ট্রিকশন এনজাইম যেগুলো কমার্শিয়ালি ইউজ করা হয় খুব, তারা জেনারেলি স্টিকি এন্ড তৈরি করে। ওকে, আচ্ছা চলো দেখে নিই নেক্সট। আচ্ছা, এখানে এই ছবিটাতেও বোঝানো আছে, দেখো এরকম কীভাবে ওরা স্টিকি এন্ড তৈরি করছে। হ্যাঁ, এটা হচ্ছে একটা ডিএনএ ব্যাকবোন। দেখো এখানে ডিএনএ ইনসার্টেরও একটা স্টিকি এন্ড আছে, আর যেখানে তুমি ঢোকাবে, যেই ভেক্টরটার মধ্যে তুমি ঢোকাবে তারও একটা স্টিকি এন্ড তৈরি হয়েছে। ঠিক আছে, এবার এই দুটোকে আরামসে জুড়ে দেওয়া যায়। জুড়ে দিয়ে আমরা কি করলাম না, একটা মানে ক্লোন করার জন্য আমরা এটাকে রেডি করে নিতে পারলাম। ঠিক আছে, তাহলে প্রথমে রেস্ট্রিকশন ডাইজেশন অফ ভেক্টর করলাম, তারপর রেস্ট্রিকশন ডাইজেশন অফ জিন করলাম, মানে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে দুটোকে কাটলাম, কেটে এবার কী করলাম, জুড়ে এবার হোস্টের মধ্যে ঢোকালাম। হ্যাঁ, হোস্টের মধ্যে ঢুকে সেই হোস্ট সেলটাকে কালচার করলাম, কালচার করে প্রচুর সংখ্যার হোস্ট সেল পেয়ে গেলাম, এবং আমার জিন অফ ইন্টারেস্টটাও প্রচুর সংখ্যায় এবং প্রোটিনটাও আমি প্রচুর সংখ্যায় পেয়ে গেলাম। ক্লিয়ার? তাহলে এই তোমাদের টপিক থাকলো, কালকের অ্যাসাইনমেন্টের জন্য এই টপিকটা তোমাদের থাকবে।